রাত পোয়ালেই উপনির্বাচন। সাধারণভাবে উপনির্বাচনের আগে যখন প্রচার বন্ধ হয়ে যায়, একটা রাজনৈতিকভাবে চাপানুতর আপাত বন্ধ থাকে, কিন্তু এটা পশ্চিমবঙ্গ। তার কারণ আজকে কুণাল ঘোষ কার্যত একটা বোমা ফাটালেন এবং খালি হাতে প্রেস কনফারেন্স করলেন তা নয়, একটা অডিও টেপ প্রকাশ করলেন। সেটা তাঁর সঙ্গে মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সংলাপ। তার পরিষ্কার অভিযোগ যে গত রবিবার কল্যাণ চৌবে তাকে ফোন করেছিলেন, কল্যাণ চৌবে তাকে ক্রীড়াক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে বড় একটা পদের টোপ দিয়েছিলেন। অডিওর ওই অংশটা প্রকাশ করেছেন, তারপর পুরো অডিওটাও আজ রাতের মধ্যে তিনি প্রকাশ করে দেবেন, এতক্ষণে হয়তো দিয়েওছেন। কিন্তু আমার প্রথম প্রতিবেদন হচ্ছে সেই অভিযোগ এবং কল্যাণ চৌবের পাল্টা বক্তব্য যে কুণাল ঘোষই নাকি বিজেপিতে আসতে চান, সেই প্রেক্ষিতেই তার ফোন ইত্যাদি এবং ইত্যাদি। তবে ফোন যে তিনি করেছিলেন এ কথা কল্যাণ চৌবে অস্বীকার করেননি। আমি প্রথমে প্রতিবেদনটা রাখবো, তারপর বহুস্তরীয় আলোচনায় আসবো, তার কারণ নানা ডাইমেনশন আছে এই অভিযোগ আর পাল্টা অভিযোগের। আগে প্রতিবেদন। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে তার এআইএফএফ এর সভাপতি পদের অপব্যবহার করে তিনি আমাকে প্রস্তাব দেন তার হয়ে কাজ করলে তিনি আমাকে ক্রীড়াক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরের কোনো বড় পদে নিয়ে যাবেন। যে কথা উনি বলছেন যে আমি কোনো প্রস্তাব বা ঘুষ তাকে দিতে চাইনি, এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে। বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগে একটি অডিও ক্লিপ সামনে এনে মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ। কুণালদা, আপনার কাছে খুব অনুরোধ করছি, আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই। খেলার জগতে জাতীয় বা রাজ্য স্তরে কোনো ব্যবস্থা করে দেওয়া হবে, এই প্রলোভন যে অভিযোগটা কুণাল ঘোষ করছেন, এইটা নিয়ে এটা এডিট করা হয়েছে, এটা আমি বলিনি। উনি বলেছেন অংশ বিশেষ, আমি 100 বার বলছি, আমি তো নিজেই বলেছি অংশ বিশেষ। আপনারা যদি বলেন আমি কালকে বিকেলে বাকি ভিডিওটা দিয়ে দেব। আমি আবার বলছি, ফোন রিং বাজা থেকে দেব, ফোন রাখা পর্যন্ত দেব। আমি আপনাকে বলছি, রাজ্য পুলিশ টুলিশ দূরের কথা, আপনি বিজেপির লোক, সিবিআই ফিবিআই দিয়ে আমায় ডেকে পাঠান, আমার ফোন ফেলে দেবো, দেখে নেবেন আপনার গলা কি গলা নয়। আপনার সিবিআইয়ের কাছে আমি চলে যাব, আমি কোর্টে যাব না সিবিআই না চেয়ে। এই অফার রিফিউজ করেছি। আমি আপনাদের সামনে, সকলের সামনে এটা ফাঁস করে দিয়ে আপনাদের জানিয়ে দিলাম, এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে কল্যাণ চৌবে। কিছুদিন আগে উনি বিজেপিতে আসতে চেয়েছেন এবং আমি আপনাকে বলে দিচ্ছি খুব দায়িত্ব নিয়ে এই মাসের শেষের দিকে উনি পশ্চিমবাংলার বাইরে মিটিং করবেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য, এবং তিনি কি পরিকল্পনা করছেন সেই তার আংশিক কিছু বিষয়ে তিনি আমাকে উনি বলাতে আমি ফোন করেছি। আমি যে ফোন করেছি উনাকে, ওনার পরামর্শে আমি ওনাকে ফোন করেছি। দিলীপ ঘোষের সঙ্গে আমার কোনোদিন আমি বিজেপি নিয়ে কথা হলো না। আমি যাদের বিজেপির অন্যান্য দলের মধ্যে যারা পরিচিত তাদের সঙ্গে কোনোদিন বিজেপি নিয়ে কথা হলো না। আমি এই পচা কল্যাণকে বলবো আপনি আমাকে নিয়ে চলুন। বুধবার মানিকতলা সহ রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ফল ঘোষণা শনিবার। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এখন কেউ বলতেই পারেন যে কুণাল ঘোষ কেন? সবথেকে বড় প্রশ্ন সেখানে। তার কারণ একজন প্রার্থী তার ভোটারকে ফোন করতেই পারেন, সেটার মধ্যে কোনো আপত্তিকর নেই, এবং একজন নেতা আরেকজন নেতাকে ফোন করছেন, এ তো সৌজন্য। যে সৌজন্যের কথা আমরা সবসময় বলি রাজ্য রাজনীতি থেকে ক্রমশ ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই সৌজন্যে অসুবিধা নেই। কিন্তু কুণাল ঘোষ তো মানিকতলা বিধানসভা এলাকার ভোটারই নন, এক। দুই, কুণাল ঘোষের বক্তব্য একেবারে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের ভোটার। কুণাল ঘোষের বক্তব্য যে মানিকতলার উপনির্বাচন নিয়ে 4 জনের যে কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করে দিয়েছিলেন, কুণাল ঘোষ শুধু তার সদস্য নয়, এই কমিটির কনভেনারও বটে। যার ফলে কুণাল ঘোষের অভিযোগ যে কল্যাণ চৌবে তাকে ফোন করেছিলেন অন্তর্ঘাতের প্রস্তাব দিয়ে, অর্থাৎ মারাত্মক। একদিকে তিনি অভিযোগ করছেন যে ঘুষের প্রস্তাব, উৎকোচের প্রস্তাব,
জাতীয় বা রাজ্য স্তরে বড় পদ পাইয়ে দেয়া বলে অন্তর্ঘাত করিয়ে নেয়া। আমি বলছি যে বিমলদার কাছে আসতেই হবে, যে ফোন করেছেন তবু আমি বুঝতে পারি একজন মানুষকে ফোন করতেই পারে, কিন্তু AIFF এর সভাপতি তিনি টোপ দিচ্ছেন যে এই ভাষায়, এবং সেটা যে কোনো পদে, যে কোনো একটা পদে অ্যাকোমোডেট করে দেব, এটা চূড়ান্ত নয়। আচ্ছা সুমন, তোমরা যখন কোনো ভিডিও বা অডিও দেখাও তখন তোমরা বলে দাও যে এর সত্যতা যাচাই করা হয়নি। এর সত্যতা কি যাচাই করা হয়েছে? কল্যাণ চৌবে ফোন করেছেন, এটা প্রেস কনফারেন্স করে স্বীকার করেছেন। আমি বলছি উনি বলেছেন এটা ডক্টর না, ওই অংশটা, টোপের অংশটা একদম বলেছেন আমি ফোন করেছিলাম এবং একাধিকবার করেছিলাম, কুণাল ঘোষই আমার 11টা ফোন করতে বলেন। ঠিকই হতে পারে, একটু আগে তো বললে উনি যদি প্রেস কনফারেন্স করে বলতেন তাহলে টেকনিক্যালি আমি বলছি, কোথায় আমি মানে প্রোডাক্ট ডিফারেন্সিয়েটর করতাম, দেখতেন ওখানে কণ্ঠ 2 লেখা আছে। কল্যাণ চৌবের ছবি আমরা দিয়েছি, কল্যাণ চৌবে ওই ফোন করেছিলেন স্বীকার করার পর। আমি বুঝলাম যে যখন একটা অডিওকে যখন পুরোপুরি আমরা প্রমাণ পাইনি তার ভিত্তিতে আলোচনা করাটা আমি মনে করি ঠিক নয়, বিশেষত যখন আমাদের বিমলদা আপনাকে করতেই হতো না যদি কল্যাণ চৌবে প্রেস কনফারেন্স করে বলতেন আমি ফোনই করিনি। ডক্টর উনি তো বলছেন এটা ডক্টর, আপনি দেখেন ভালো করে ওনার অংশটা ডক্টর, না ওনার অংশ ডক্টর বলেননি, একটা হ্যাঁ রিজু আমি শেষ করি। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে মানিকতলাতে তো লোকসভার নিরীক্ষেও তৃণমূল এগিয়ে আছে, আমরা তো পিছিয়ে আছে, এটা তো সত্যি। এত ভয় কিসে তার আগে এই সমস্ত প্রকাশ করার? তার মানে তৃণমূল এখনো ভয়ে আছে যে যেভাবে জিতেছিল 2021-এ জেতা তো দেখাচ্ছে, কিভাবে জিতেছিল সেই আতঙ্কে আছে। ফলে এই আতঙ্ক ওদের তাড়া করে বেড়াচ্ছে। আর যে লোকটা এই ধরনের এই যে একটু আগে কামারহাটির ঘটনা দেখালে তাকে বললো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আমি তাকে কেন বিশ্বাস করবো? আমি আমার দলের নেতাকে বিশ্বাস করবো, আমি কল্যাণ চৌবেকে বিশ্বাস করছি, আমি ওকে বিশ্বাস করছি। কিন্তু আমি বিমলদা নাই বিশ্বাস করতে পারেন, কিন্তু বিমলদা এর আগে জয়ন্ত সিং এর ভিডিওটার ক্ষেত্রে কিন্তু বিমলদা বলেননি যে আপনি কি এটা ভেরিফাই করে দেখাচ্ছেন। এক্স্যাক্টলি দিস ইজ দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু মেক। সেটা হচ্ছে পার্টির সপক্ষে, দলের সপক্ষে হলে সেটা বিশ্বাসযোগ্য, সেই জন্য সব ক্ষেত্রেই আমি আবার বলছি, কল্যাণ চৌবে যদি প্রেস কনফারেন্স করে একটি বাক্য বলতেন যে কোনো আমি ফোন করিনি, কথা হয়নি, এটা একেবারে অসত্য, আমরা দেখাতাম না। আমি রিজুর ঠিক উল্টো দিক থেকে রিজুর কাছে আসবো, যে দর্শকদের মনে থাকবে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি প্রলয় পাল, তিনি মুখ্যমন্ত্রী তাকে ফোন করে তার সাহায্য চান, এই অডিও টেপটা প্রকাশ করেন। সেটা আমরা দেখাই, তার বক্তব্য দিয়ে দেখাই, তৃণমূলের প্রতিনিধি ছিলেন, তার বক্তব্য শোনাই, কিন্তু একেবারে পরিষ্কার যিনি শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্ট ছিলেন সেই প্রলয় পালকে এই অনুষ্ঠানে আমি প্রশ্ন করেছিলাম যে না বলে কারুর টেলিফোনিক সংলাপ রেকর্ড করা এবং সেটাকে করে পাবলিক করে দেয়া, এটাকে প্রলয়বাবু আমার বলতেই হবে অনৈতিক। সেই একই কথা কিন্তু এখানেও প্রযোজ্য। রিজু সুমনদা, আমি একটা কথা বলি, তুমি যে কথাটা বললে প্রলয় পালের কথা ঠিক কথা, আমি ধরে নিচ্ছি কল্যাণ চৌবে ভোটে দাঁড়িয়েছে, ও জানে ওর খুব খারাপ অবস্থা, তাই কুণালদাকে দলনেত্রী দায়িত্ব দিয়েছেন মানিকতলার ইলেকশনটা করানোর। উল্টো দিকের যে মেন লোক, যে পুরো দায়িত্ব নিয়ে মানিকতলা ইলেকশনটা করাচ্ছেন, তাকে ফোন করেছেন সহযোগিতার জন্য, এই অবধি ঠিক ছিল। তারপরে কুণালদা কেন এই অডিওটা প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছে? কারণ বিজেপি যে খেলাটা মহারাষ্ট্রে খেলে, এমপিতে খেলে, রাজস্থানে খেলেছে, ঠিক একভাবে এখানে খেলতে চেয়েছিল। কুণালদা, আপনাকে আমি এআইএফএফ, আরে বাবা তুমি এআইএফএফ পদে গেছো আরএসএস প্রধানের পা ধরে, তুমি ফুটবলার শব্দ অবশ্যই এই অডিও টেপ বলছেন, আমি বলছি ন্যাশনালি বা স্টেট লেভেলে কোনো মানে যেখানে মাঠের রাজনীতিতে তুমি বেঁচে আছো কারণ তুমি অঞ্জন মিত্রের জামাই বলে। আর তার গোলকিপার হিসেবে যোগ্যতা কত সেটা যে ক্রীড়াবিদরা লাস্ট এসেছিলেন মিছিল করতে তারা বলেছেন, আমার বলার দরকার নেই। আসল কথাটা হচ্ছে কুণাল ঘোষ অনেক বড় লিডার। কুণাল ঘোষ যদি বাংলার রাজনীতিতে পিএইচডি হোল্ডার হয় তাহলে কল্যাণ চৌবের নার্সারিতে ঢোকারও যোগ্যতা নেই, তাই এই আকার মূর্খের মতো কাজটা করেছে, আর সেটা এখন প্রকাশ্যে এসে গেছে। আর মানিকতলা বিধানসভা কালকে ভোট, তাই তো? আমি আগের দিনও তোমার সাথেই বলেছিলাম, এখনো বলছি, সুপ্তি পান্ডে জিতে গেছে, কতটা লিড হবে সেটা দেখতে পাচ্ছি। ভোটারদের প্রভাবিত করা যাবে না। আমি বলবো কালচার, কিন্তু আমার বক্তব্য যে নার্সারির বাচ্চারও তার শিক্ষক তিনি পিএইচডি হোল্ডার হতে পারেন, তাহলে সুস্থ যোগাযোগটা স্বাভাবিক যোগাযোগটা থাকুক, কেউ টোপও দেবেন না, কেউ ভাইরালও করবেন না।
কল্যাণ চৌবে আর কুণাল ঘোষ তৃণমূল আর বিজেপির ইন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স হচ্ছে এইটা। এসব মোহনবাগান ক্লাব ধরে গোলমাল, আমাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ দেওয়া হয়। দেশের খেলা ক্রীড়াবিদরা কার বদান্যতায় চলছে, জয়সা হয়েছেন ক্রিকেটের প্রধান, তো এখানে কিভাবে চলছেন আর মমতার ভাইরা কিভাবে বাংলার ময়দানকে ব্যবহার করছে সব থেকে প্রমাণ করা যায়। কিন্তু আমার কথা হচ্ছে আসলে দেখুন, আমি প্রথম কথা আমি বলবো, একজন সুমনদা তুমি কাউকে একটা ফোন করলে, কোনো একটা বিষয় হয়তো ফোন করলে, বা তুমি হয়তো বলোনি বা বলেছো, এটা রেকর্ড করাটা কিন্তু মস্ত আনএথিক্যাল কাজ। এর থেকে আনএথিক্যাল কাজ কিন্তু হতে পারে না, কেউ মানুষ কাউকে ফোনও করবে না। তো কিন্তু প্রশ্নটা হচ্ছে, দেখো মুখ্যমন্ত্রী ফোন করলো শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্টকে, সে বের করে দিল। আবার কুণাল ঘোষকে, কুণাল ঠিক আছে ফোন তো করেছিল, ফোন করার কোনো প্রয়োজন ছিল না। আবার কুণাল ঘোষকে ফোন করলো কে? মানিকতলার প্রার্থী জেতার জন্য। এই আনএথিক্যাল কাজগুলো দেখবেন তৃণমূল আর বিজেপি কে যতই স্যার এখানে চিৎকার করুক, তুমি আলাদা করতে পারো। একই রকম তুমি বের করো না, তুমি বের করো না যে একজনকে তুমি দেখাও না, একজনকে দল পরিবর্তন করা হয়েছে, একজন আমি এবার এদিকে তিনজন অতিথির কাছে যাব, কিন্তু তার আগে ফ্ল্যাশব্যাকে গেলাম। আমি ভাবছি যে এই রেকর্ড করা অনৈতিক, এবং এই প্রলয় পালকে যে প্রশ্ন এই অনুষ্ঠানে ফেস করতে হয়েছিল সেই প্রশ্ন এখানেও প্রযোজ্য। কিন্তু এর পাশে আমি বলছিলাম না যে এই ঘটনা, যে প্রতিবেদনটা আমি রাখবো, যে ঘটনা নিয়ে আলোচনা করব, সেটা বহুস্তরীয়। এর আগে, এই কয়েক বছর আগে, গত 2 বছর আগে জুলাই মাসের একটা ঘটনা, যেখানে কুণাল ঘোষ যে বাড়িতে থাকেন সেই বাড়িতে এক বিজেপি নেতাও থাকেন। সেই ফ্ল্যাটে ধর্মেন্দ্র প্রধান, বর্তমান শিক্ষামন্ত্রী, তৎকালীন দাপুটে বিজেপি নেতা, হেভিওয়েট নেতা, তিনি গেছিলেন। সেই ঘটনা কিন্তু আমি সেটা পরে দেখাবো। তার আগে যেহেতু প্রলয় পালের কথা এত বললাম, ঠিক কি হয়েছিল ঘটনা, কোথায় নৈতিকতার প্রশ্ন উঠেছিল দেখাবো। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে তিনি আমাকে প্রস্তাব দেন, তার হয়ে কাজ করলে তিনি আমাকে ক্রীড়াক্ষেত্রে কোনো বড় পদে নিয়ে যাবেন। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে ভোটে সাহায্য চেয়েছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ফোনে কথোপকথনের অডিও ক্লিপ সামনে এনে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ। আর ভোটের আবহে ফোনে কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ, এক দলের নেতার কাছে অন্য দলের প্রার্থীর সাহায্য চাওয়ার দাবি, তা নিয়ে তরজা মনে করিয়ে দিচ্ছে 2021 সালের কথা। বাংলায় প্রথম দফার বিধানসভা ভোটের দিন একটি অডিও ক্লিপ সামনে এনে বিজেপি দাবি করেছিল তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি প্রলয় পালকে ফোন করে ভোটে তাঁকে সাহায্য করার আবেদন জানান নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আমাদের সাহায্য করে দাও না, তুমি দেখবে কোনো অসুবিধা হবে না। এবিপি আনন্দর অনুষ্ঠানে এ নিয়ে মুখ খুলেছিলেন প্রলয় পাল। প্রলয় বাবু, আপনি জেলা বিজেপির সহসভাপতি। প্রথম প্রশ্ন আপনার কাছে যেটা জানতে চাইবো, যে এই যে অডিও টেপ আমরা শুনলাম, এই টেলিফোন কে করেছিলেন, কবে করেছিলেন? প্রলয় বাবু। এই টেলিফোনটা আজকে 9:27 নাগাদ মমতা ব্যানার্জি সরাসরি আমাকে ফোন করেছিলেন। অর্থাৎ আজ সকালে 9:27। আপনি এই ফোনটা কি আপনি রেকর্ড করেছিলেন, না অন্য কোনো সোর্স থেকে আপনি পেয়েছেন? না না, এটা তো আননোন নাম্বার এসেছিল, প্রথমে বুঝতে পারিনি। তা উনি ফোন করে বলছেন আমি দিদি বলছি। আমি কে দিদি বলুন তো? না, আমি মমতা ব্যানার্জি বলছি, মমতা দি বলছি। তখনই আমি রেকর্ড করাটা শুরু করি। হ্যাঁ দিদি বলুন। সে সময় কথোপকথন রেকর্ড করার নিন্দা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার কাছে খবর এসেছিল যে কেউ কথা বলতে চায়, আমার কি অপরাধ? আমার যদি বলে কেউ কথা বলবে, তাহলে কি আমি বলবো কথা বলবো না? তাহলে বলবো দেখো কত অহংকারী। আর এটা মনে রাখবেন, অ্যাজ এ ক্যান্ডিডেট আই ক্যান অ্যাপিল এনিবডি। সে যদি এটাকে নিয়ে ভাইরাল করে আর যদি রেকর্ডিং করে, তার পানিশমেন্ট হওয়া উচিত, আমার নয়। এবার ভোটের মুখে ফোনে কথোপকথনের অডিও সামনে এনে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলেরই দাপুটে নেতা কুণাল ঘোষ। এবিপি আনন্দ। আমি বিশ্বনাথদার কাছে যাবো। বিশ্বনাথদা, এর পেছনে বলছিলাম না, বহুস্তরীয় আর একটা গল্প, যেটার জন্য 2 বছর আগে একটা জুলাই মাসে ফিরতে হবে। ঘটনাটা সংবাদ মাধ্যমের সামনে ঠিক কিভাবে এসেছিল যে কুণাল ঘোষ যে বাড়িতে থাকেন, সেই বাড়ির একটা ফ্ল্যাটে কোনো বিজেপি নেতা থাকে। তার বাড়িতে তৎকালীন হেভিওয়েট নেতা, আজকে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এসেছিলেন। তারপর বিজেপির ছেলেরা হয়তো কুণাল ঘোষকে ডাকে। সম্পূর্ণ দুটো আলাদা ভার্সান, যে কুণাল ঘোষ গিয়ে একেবারে মিষ্টি মুখ আড্ডা হয়, যেরকম একই বাড়িতে আরেকজন কেউ এলে কেউ ডেকে নিয়ে গেলে যেরকম হয়। তারপর বিজেপির একটি অংশ থেকে অফিসিয়ালি পরের দিন টুইট করা হয় যে কুণাল ঘোষ নাকি দলীয় সভায় গেট ক্র্যাশ করে ঢুকে পড়েছেন।
আমি শুনেছি যে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব এটাকে খুব ভালো চোখে দেখেননি, ধর্মেন্দ্র প্রধানও দেখেননি, যেটা সৌজন্যের ব্যাপার, যেখানে দুপক্ষ সম্পূর্ণভাবে পারস্পরিক সম্মতিতে একটু আড্ডা দিয়েছে, সেটাকে কেন দলীয়ভাবে ব্যবহার হবে। আমি বলছি এটাকে না কল্যাণ চৌবে না কুণাল ঘোষ কেউ প্রতিশোধ বলছেন, কিন্তু তৃণমূলের একটা সূত্রের খবর যে অনেকে মনে করছেন যে কল্যাণ চৌবে যেহেতু সেই দিন অন্যায়ভাবে কুণাল ঘোষ যাকে অন্যায় মনে করছেন গেট ক্র্যাশের কথাটা বলেছিলেন একটা সৌজন্য সাক্ষাৎকারে, এটা তার পাল্টা হলো। দেখুন সুমনদা, যেটাই হোক না কেন, মানে এটা তো কোনো মানে চাকরি দেওয়ার রাজনীতি নয়, এটা তো কোনো মানে দ্রব্যমূল্য হ্রাস করার রাজনীতি নয়, যে বাজারে যে বিপুল দ্রব্যমূল্য হ্রাস পেয়েছে সেইটা নিয়ে রাজনীতি করছে দুর্নীতিটা। এটা তো এমন নয় যে দুর্নীতি মুক্ত করবার জন্য উপায়ে কোনো নিয়ে বিতর্ক হচ্ছে, সেই রকম রাজনীতি তো নয়। ফলে এটা যেটা হচ্ছে পশ্চিমবাংলায়, মানে আমি বলছি যে পশ্চিমবাংলায় 11 সালের পর থেকে কিছু কদর্য রাজনীতি যেগুলো বাম আমলেও দেখিনি সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি 2-3টে জায়গা থেকে বলছি না, এখানে তো তবু যিনি রেকর্ড করেছেন তিনি বলছেন রেকর্ড করেছেন। আমি একাধিকবার বিশ্বনাথ দা আমি আপনি স্টুডিওতে আলোচনা করেছি যে কোথা থেকে দুজন ব্যক্তি তাদের মধ্যে সংলাপ কি করে পাবলিক হলো, কোন এজেন্সি সেটা ট্যাপ করলো, এ নিয়ে মানে কোর্টে যাওয়া উচিত। ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে বারবার আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি স্বাধীনতাকে লঙ্ঘিত করে যেভাবে রেকর্ড মানে করা হচ্ছে সেটা পলিটিক্যাল স্পেয়ারে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমি ওটার বাইরেও 3টে লেয়ার আরও আছে। কি লেয়ার আছে? একটা হলো যে আপনাকে নির্বাচনের সময় আমি বলছিলাম যে সাবোটেজ করে জয়ী হওয়ার একটা প্রবণতা কিন্তু বেড়েছে, যে কোনো মূল্যে আমাকে জয়ী হতে হবে। আমি এই ঘটনাটার কন্টেস্টে বলছি না, যে একটা প্রবণতা যে তাতে যদি টাকা দিতে হয়, বুথে যে বসছে টাকা দিব আমি, যদি তাকে কোনো পদ দিতে হয় দেবো আমি। ফলে আমি যে কোনো মূল্যে বিরোধী দলের এজেন্টকে কিনবো, বিরোধী দলের সংগঠনকে কিনবো, বিরোধী দলের নেতাকে কিনবো এবং সে যাতে সাপোর্টেজ করে আমাকে জেতায় তার ব্যবস্থা নিব। এটা আরেকটা স্তর, এরই একটা রিফ্লেকশন আপনি দেখতে পারেন। আরেকটা হলো যে আপনি লক্ষ্য করেছেন 2011 সালের পরে তৃণমূল কংগ্রেস একের পর এক পঞ্চায়েত পুরসভার প্রতিনিধিদেরকে দখল নিয়েছে, এমএলএদেরকে দল থেকে সরিয়েছে, তৃণমূলের জয়েন করিয়েছে পদের বিনিময়ে, সুযোগ সুবিধার বিনিময়ে। আজকে কুণাল ঘোষ যে প্রশ্নটা তুলছেন যে মানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তা, তিনি পদের অফার তাকে করছেন, এই পদের অফার দিয়ে তো আপনারা দিনের পর দিন পঞ্চায়েত পুরসভা দখল করেছেন। কাউকে আপনি পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান বানিয়ে তাকে আপনি তৃণমূলের পতাকা ধরিয়েছেন। মানে এই মানে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম, যে রাজনীতিটা আপনারা শুরু করেছেন বলা যায় বিজেপি সেইখানে মাস্টার। ফলে এই মাস্টার এবং ছাত্রের লড়াইয়ে মানে কে বিজেপি মানে কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে খানিকক্ষণ আগে রিজু বলছিল না হ্যাঁ পিএইচডি আর নার্সারি প্রায় সেরকম উদাহরণ হলো। আমি দুজনের কাছে যাব, তার আগে বলবো কি বিড়ম্বনা বলুন তো। একদিকে হচ্ছে যে এরপর এরকম চলতে থাকলে কেউ কাউকে বিশ্বাস করবে না, কেউ কাউকে ব্যক্তিগত সম্পর্ক বা স্বাভাবিক সৌজন্যে ফোনও করবে না। আবার পাশাপাশি নৈতিকতা যে প্রশ্ন কুণাল ঘোষ তুলেছেন সেটা হচ্ছে অন্তর্ঘাত বা সাবোতেজের প্রস্তাব যদি বিরোধী দলের প্রার্থীর কাছে আসে পথ পাইয়ে দেওয়ার বিনিময়, সেটাও মারাত্মক। সেটা যে চূড়ান্ত অনৈতিক এটা আমার বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ কৌস্তব কিছু বলছি। আমি বলছিলাম যে তাহলে মমতা ব্যানার্জির কথা যেটা দাঁড়ালো ওই পালবাবুকে ফোন করার জন্য, তাহলে তো কুণাল ঘোষকে অ্যারেস্ট করা উচিত। আচ্ছা কল্যাণ চৌবে সে বিজেপির প্রার্থী, তাহলে বিশ্বনাথদার কথাটা স্যারের কথাটা ঠিক, যেন তেন প্রকারণে জিততে হবে। আমি জানি কুণাল ঘোষ হচ্ছে আমার ঘোষিত শত্রু, মমতা তাকে দায়িত্ব দিয়েছে, তাকে ফোন করে আমি প্রস্তাব দিচ্ছি। এখানে স্যার এসে কিন্তু বিমল শঙ্কর নন্দ এসে কিন্তু তার প্রার্থীর সমালোচনা করতে পারছেন না, পরিষ্কার গলায় বলতে পারছেন না এই প্রার্থীর এই কাজ করা উচিত না। আমি আবার বলবো এর কথা যে আমি আবার এর সাথে বলবো দুটো আনএথিক্যাল কথা, একটা হচ্ছে রেকর্ডিং আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সরাসরি জেতার জন্য যেন তেন প্রকারণে আমি জিতবো, সেই কারণে আমি অন্তর্ঘাতের সম্ভাবনা করছি। আমি বলবো বাংলার মিডিয়া সুমনদা, অন্তত এবিপি আনন্দ সহ বাংলার মিডিয়া, তারা দলবদলকে অনৈতিক বলে দেখায়। আর দেশের মিডিয়া একজনের নাম দিয়েছে চাণক্য, একজনের নাম দিয়েছে চাণক্য দেশের মিডিয়া। আমি একটু বলে নিই, আমার কথা হচ্ছে যে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা এরকম জ্ঞানের বাণী দেবেন, সিপিএমও এই জ্ঞানের বাণী বলবে, খুব ভালো কথা। কারণ যারা রাজনৈতিক বিশ্লেষক তারা ভোটে দাঁড়াচ্ছেন না, আর সিপিএম বারবার দাঁড়িয়ে হারছে। পলিটিক্স ইজ অ্যাবাউট উইনেবিলিটি। কেউ এখানে তবলা বাজাতে আছেন। এথিক্সের যে কথা হচ্ছে, আমরা এথিক্স মানতে চাই। আমি ওপেনলি বলছি সবাই এথিক্স মেনে কথা বলো যে আমি জিতেছি সেটাই শেষ কথা, আমার কোনো নীতির দরকার নেই। আমাকে একটা কথা বলতে, 23টা ক্যান্ডিডেট দিয়েছিল বামফ্রন্ট, তারা কি ক্যান্ডিডেট দিয়েছিল হারার জন্য? তারাও তো দিয়েছিল জেতার জন্য। তো এখানে বসে বিবেকানন্দ সাজলে হবে না। নাম্বার 1 আমি একটু শেষ করি। আমার একটা কথা হচ্ছে যে কুণাল দা অনেক বড় মাপের লিডার। যদি বিজেপির প্রার্থী
তৃণমূলের হেভিওয়েট নেতাকে ফোন করতো সমর্থনের জন্য, ওই অবধি ঠিক ছিল। কুণালদা কখনোই প্রকাশ্যে আনতেন না, কুণালদা প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছেন এই অডিওটাকে, কারণ ঘুষ দেওয়া হয়েছে, ঘুষ অফার করা হয়েছে। কুণাল ঘোষও বলেছেন পয়েন্ট ঘুষ প্রকাশ্যে আনা হয়েছে, কারণ এখনো তৃণমূল আমার মনে হচ্ছে মানিকতলা হারের ভয় পাচ্ছে। তাই নলে এরকম আপনি বলছেন 3000 ভোটের, গতবার মাত্র 3000 ভোটের মার্জিন ছিল। হচ্ছে যে এই কুণাল ঘোষ যিনি দুদিন আগে মমতা ব্যানার্জি সম্পর্কে একমুখ দাড়িগোপ নিয়ে কি বলেছেন সেটা সবাই জানে। তৃণমূল কংগ্রেসের উপর কোনো কিছু ভরসা না করে উনি বলেছেন। প্রথম কথা হলো, আমরা যে আলোচনাটা করছি বা শুনছি দাদার, সেখানে রিজু বিবেকানন্দর কথা বললেন যে উনি তাহলে কি বিবেকানন্দ হবে? আমার মনে হয় দেখো, এই নোংরার ব্যাপারগুলোতে বিবেকানন্দকে অন্ততপক্ষে নামানো উচিত নয়। কেন বলছি? কেননা এখন রাজনীতি করতে গেলে ভয়ঙ্কর একটা মানুষ হতে হয়, বিবেকটা বাদ দিয়ে তাদের রাজনীতি করতে হয় এবং অসততার যত রকম উপায় সেগুলো অবলম্বন করতে হয়। আমি সব দলকে বলছি যে বিবেকটা বাদ দিয়ে একেবারে অসৎ না হলে রাজনীতি করা যায় না, এবং ভোটে আমাকে জিততেই হবে যেন তেন উপায়। সেই জন্য বিবেকানন্দের নামটা এখানে প্লিজ নিও না। আমি বলছি এটা মানুষের কাছে ভালো বার্তা যাচ্ছে না। অ্যাজ হিউম্যান বিইং, এই দেখো, এটা যে কল্যাণ চৌবে যে ফোনটা করেছে না, এটা কিন্তু এটা ওনার যেটা রেকর্ড করা, এটা খুব আনএথিক্যাল, আনলফুল হয়েছে। নৈতিকতার অভাব, কোনো আদর্শ নেই। আমি বলছি পাশাপাশি যদি সত্যি কল্যাণ চৌবে পদের অফারটা দিয়ে পদের অফারটা তুমি শোনো, আমি বলছি সেটাও আনএথিক্যাল এবং যে অফারটা বলেছে, যে কথাটা বলেছেন, আমি দেখছি উনি, আমার ভালো লাগতো যদি কল্যাণ চৌবে চ্যালেঞ্জ করতেন যে আমি কোর্টে যাব যে এই গলা আমার নয়। না, চ্যালেঞ্জ করতে পারেন না। উনি বললেন যে আমি শিষ্টাচারের কথা বলছি। যদি আপনি কখনো মনে করেন যে কোনো রাজ্যের কোনো পদে বা সর্বভারতীয় স্তরে কোনো পদের দরকার, আমার সাহায্যের দরকার হয়, আমি সেটা আপনাকে করব, আমি অ্যাকোমোডেট করার চেষ্টা করব। এটা তো দেখো, একটা ওনার সঙ্গে তো একটা সখ্যতা তো আছেই, নাহলে এরমভাবে উনি ফোন করবেন কেন? সেটাও এখন উনি ভূতের ভয় দেখছেন, কুণালবাবু একটু ভূতের ভয় দেখছেন, আর নিজের সতীত্ব এবং আদর্শটাকে আমি তার সঙ্গে যোগ করবো যে দলেরও অবস্থান পাল্টায়। যখন প্রলয় পাল কল রেকর্ড করেন তখন তৃণমূলই বলে অনৈতিক, হ্যাঁ, কিন্তু আবার এক্ষেত্রে অন্যরকম। কিন্তু আমি প্রলয় পালকে আবার বলছি, এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এই নৈতিকতার প্রশ্নের সামনে পড়তে হয়েছিল। দেখুন, একটা প্রশ্ন আমি করতে চাইবো যে অনেকে এই প্রশ্ন করতে পারেন যে প্রলয় পাল কেন ফোনটা রেকর্ড করলেন? মুখ্যমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে ফোন করেছেন, তার অনুমতি না নিয়ে, বা নিয়েছেন কিনা আপনি বলতে পারবেন, তার অনুমতি না নিয়ে আপনি ফোনটা কেন রেকর্ড করলেন? এটা তো সম্পূর্ণ অনৈতিক বলে কেউ বলতে পারেন। দেখুন, আমার নিরাপত্তা, আমার অনেক কিছু বিষয় থাকে, আমরা রাজনীতি করি, অনেক কিছু বিষয় থাকে। কখনো কখনো আমার নিজের কার্যকর্তাদের সঙ্গে কথা বললে কখনো কখনো ডকুমেন্টস হিসাবে রাখতে হয়, রেকর্ডিং আমি করি। সব কলে রেকর্ডিং করি না, যেটা মনে করি সেটা করি। আমার মনে হয়েছিল এটা রেকর্ডিং করা দরকার আছে, আমি করেছি, এবং যেটা বলেছি মুখ্যমন্ত্রীকে সরাসরি বলেছি। দেখুন, রাজনৈতিক দলের অবস্থান পাল্টে যায়, কিন্তু নৈতিকতার প্রশ্নে আমাদের অবস্থান পাল্টায় না। মানে নির্বাচন আর মাত্র 10 ঘন্টা বাকি আছে, কে কাকে সাহায্য করলো? এই যে সারফেসে আনলো কুণাল ঘোষ, কেন 7 তারিখের ঘটনা, 7 তারিখের 8 তারিখ আনতে পারতো। আজকে মানে 12 ঘন্টা আগে এনে নির্বাচনের আগে মানে কল্যাণ চৌবেকে কার্যত বলা যায় যে প্রচারের একটা সুযোগ করে দিল। মানে আমি বলছি যে এটা কে কাকে সাহায্য করলো? মানে কল্যাণ চৌবেকে কুণাল ঘোষ সাহায্য করলো না? উনি সম্ভবত ওই প্রবাদটা ইয়ে করতে চাইলেন যে নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি। একটা কথা বলি যে মানিকতলা এই বাই ইলেকশন শুধু রেজাল্ট ফোরকাস্ট করতে দেব না, রেজাল্ট ফোরকাস্ট করছি না। মানিকতলা বাই ইলেকশনে বিজেপির জেতার চান্স আছে, এটা স্বয়ং বিজেপি মানে না। আর এখানে বিশ্বনাথ বলছেন যে ওকে প্রচার দেওয়া হচ্ছে। পরিষ্কার কথা, নৈতিকতা নিয়ে অনেক আলোচনা হলো, আমি সবকটা আলোচনায় একমত হয়েও বলি যে আমার দলের একজন নেতা নাকি ফোন করেছিলেন, তিনি বলেছেন যে এটা আমার কথাগুলোকে ডক্টর করা হয়েছে, আমি সেটাকেই বিশ্বাস করছি, এবং আবার কোর্টে উনি যাবেন নিশ্চয়। আর সবচেয়ে বড় কথা, এই কুণাল ঘোষ বা তৃণমূলের কাছ থেকে নৈতিকতা শিখলে আমাদের আমি শুধু এইটুকুই বলি, আবার আমি 2 বছর আগে জুলাই মাসে যাব,
সেখানে সৌজন্য সাক্ষাৎকার নাকি গেট ক্রাশ, এই নিয়ে আবার রাজনৈতিক মহলে নিঃসন্দেহে জল্পনা হয়েছিল। অনেকে বলছেন এটা বৃত্ত সম্পূর্ণ হলো সেই দিন বিজেপির একটা অংশ সৌজন্য সাক্ষাৎকারকে যে গেট ক্রাশ বলে অনৈতিক কথা বলেছিল, অনৈতিক একটা উদাহরণ রেখেছিল, এটা কি তার প্রতিশোধ? এই প্রশ্ন কিন্তু উঠছে। আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। বুধবার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, ঠিক তার আগের দিনই এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন কুণাল ঘোষ। আমাকে বড় পথ দেখাচ্ছেন দলের সঙ্গে বেইমানি করার জন্য। এই কিছুদিন আগে উনি বিজেপিতে আসতে চেয়েছিলেন। উত্তর কলকাতার এই কে ভার্সেস কে এর সংঘাত অবশ্য নতুন নয়। 2 বছর আগে ঠিক এই জুলাই মাসেই কার্যত সংঘাতে জড়িয়েছিলেন কুণাল ঘোষ এবং কল্যাণ চৌবে। 2022 সালের 26শে জুলাই কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাতে সুকিয়া স্ট্রিটে এক ঘনিষ্ঠের ফ্ল্যাটে নৈশভোজ সারতে যান তিনি। সঙ্গে ছিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। একই বহুতলে থাকেন কুণাল ঘোষ। বাড়ি ফেরার সময় ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা এবং কথা হয় তাঁর। কিন্তু কল্যাণ চৌবে দাবি করেন বিজেপি নেতৃত্বের নৈশভোজ চলাকালীন কুণাল ঘোষ নিজে থেকেই সেখানে চলে আসেন, যদিও কুণাল ঘোষ সম্পূর্ণ অন্য দাবি করেন। ওখানে আমাদের একটা সাংগঠনিক বৈঠক বলতে পারেন বা নিজেদের মধ্যে আলোচনার একটা মিটিং ছিল। সেটার পরে আমাদের ডিনারের ব্যবস্থা ছিল ওখানে। এরকম মাঝামাঝি সময় হঠাৎ কুণাল ঘোষ সেখানে উপস্থিত হন। ওদের ওখানে বাড়িওয়ালার ফ্ল্যাটে সেখানে একটা খাওয়া দাওয়া চলছিল। আমি বাড়ি ফিরছি নিচে, তো পুরনো এলাকার পরিচিত বিজেপির ছেলেরা তারা দাদা একটু মিষ্টি মুখ করে জানা, আমাদের কোনো পলিটিক্যাল কাজ নেই, একটা ছোট মিষ্টি মুখ খাওয়া দাওয়া চলছে, ধর্মেন্দ্র প্রধানজি এসছেন। আর ওনার সঙ্গে আমার পুরনো পরিচিত ছিল। উনি বললেন যে পার্লামেন্টে কুণালদা খুব ভালো স্পিচ রাখতেন, তবে মিষ্টি খেয়ে যেতে হবে, মিটে গেল। তার সঙ্গে কি এসে গেল? 2 বছর পর আবার সেই জুলাইতেই ফের পরস্পরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে মুখোমুখি কুণাল ঘোষ এবং কল্যাণ চৌবে, যেখানে সরাসরি না হলেও পুরনো প্রসঙ্গ টেনে এনেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক। আগে একটা আননেসেসারিলি আপনার স্টেটমেন্ট এবং আপনার রোলটা আমার এত খারাপ লেগেছিল যে আননেসেসারিলি আপনি আমাকে অকারণ ইনসাল্ট করলেন। আমি আমার এলাকায় ঢুকছিলাম, আপনার পার্টির ছেলেরা আমাকে ধরে নিয়ে গেল এবং মানে তার সঙ্গে আমার বিজেপি সংস্রব এসবের কোনো সম্পর্ক ছিল না। একটা নিজের জায়গায় ঢুকছি ডেকে, কিন্তু তারপরের দিন আপনার যা রিয়াকশান দেখলাম, এখন হতে পারে পার্টির কেউ না কেউ আপনাকে চাপ দিয়েছে বা কিছু বলেছে। না, হতে পারে নয়, মানে নিশ্চয়ই কোনো এক সময় আমরা মুখোমুখিও বসবো। ওটা পরিকল্পিতভাবে আমাকে করানো হয়েছে এবং ওই স্টেটমেন্ট দিতে বলা হয়েছে। হ্যাঁ, মানে আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম একটু সুন্দর একটা ঘরোয়া কার্যত অরাজনৈতিক আড্ডা হলো, আর পরের দিন স্টেটমেন্ট দেখলাম আপনি বলেছেন আমি ঘরে ঢুকতেই আপনি নাকি উঠে চলে গেছেন। উঠে চলে যাবে কি করে, ও তো আরও ভেতরে বসেছিল। তখন আমার মনে হলো কেউ না কেউ এসব নিশ্চয়ই কোনো একটা চাপ সৃষ্টি হয়েছে আপনার উপর, নইলে এত বড় খারাপ স্টেটমেন্ট আমি আপনার কাছ থেকে আশা করিনি। আমি ওই ঘটনার জন্য যদি আপনার কোথাও আবেগে চোট লেগে থাকে, আপনার অসম্মান হয়ে থাকে, না সেটা আমার জায়গায় আপনি থাকলেও লাগতো। যে অকারণ যদি কাউকে কোনোভাবে অপমান করা হয়, সেটা খুব, এবং পরিচিত লোকের কাছ থেকে আসে সে অপমানটা, সেটা একটা মানে গায়ে লেগে যাওয়ার মতো হয় না। না না, আমি আপনাকে কথাই বলছি যে আপনার জায়গায় থাকতে আমারও একই রকম হতো। উনি অতীতে একটি অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন, আপত্তিকর কাজ করেছিলেন, সংকীর্ণ মনা অসভ্যতা বলে যাকে বাংলায়, তার জন্য উনি ক্ষমাও চেয়েছেন। সেই অংশটা আমি আজকে আর এখনো আপলোড করিনি। যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যান সেইগুলো আপলোড হবে। 2019-এর লোকসভা নির্বাচনের আগে উনি বিজেপিতে আসতে চেয়েছিলেন। সেই সময় একই বাড়িতে আমাদের রাজ্যের শীর্ষ নেতৃত্ব থাকতেন। তো উনি একাধিকবার আমার কাছে বলেছিলেন যে তিনি যোগ দিতে চান এবং শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলিয়ে দিতে। সেই সময় আমি উত্তর কলকাতা জেলা সভাপতি ছিলাম। উত্তর কলকাতা জেলা সভাপতিতে কারুর বাড়িতে একটা রাতের খাবারের ব্যবস্থা হয়েছিল। আমরা বিজেপির লোকেরা ছিলাম, সেখানে মন্ত্রীও ছিলেন। ওই একই ফ্ল্যাটে উনি থাকতেন। আমরা তার নিচের ফ্ল্যাটে কারুর বাড়িতে খেতে গেছিলাম, সেই ফ্ল্যাটে উনি এসেছিলেন। ভোটের কয়েক ঘন্টা আগে এই বিতর্কের ছাপ কি মানিকতলা বিধানসভা উপনির্বাচনে পড়বে? আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। লোকগানের কথা আছে, পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এখন একদিকে রাজনীতির জমি দখল আর অন্যদিকে জমি ছাড়ার নোটিশ, এই নিয়েই বিতর্কে বহরমপুরের নতুন সাংসদ ইউসুফ পাঠান।
একদিকে ইউসুফ পাঠান অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে বহরমপুর দখল করেছেন, অন্যদিকে গুজরাটে তাঁরই বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগে নোটিশ পাঠিয়েছে বরোদা পুরসভা। পাঠান আবার এই নোটিশের বিরোধিতা করে সোজা গুজরাট হাইকোর্টে মামলাও ঠুকে দিয়েছেন। দেখুন, রাজনীতিতে জমি নিয়ে জমজমাট তরজা চলতেই থাকবে। আমরা সেসব নিয়ে অ্যানিমেশনে একটু রসিকতা করলাম বলে আবার কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এদিকে কেস দেবেন না প্লিজ।